Hi students, welcome to online class and study help organized by our institution Mother Popular Academy. Today the lesson is uh, divisions of subordinate clauses. Today's lesson is divisions of subordinate clauses অর্থাৎ সাবঅর্ডিনেট যে ক্লজ আছে তার শ্রেণীবিভাগ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটার মধ্যে জানবো। Students, in our previous class, in our previous video, in fact, we discussed about clauses. Clauses are group of words with a subject verb combination. এটা হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেটার মধ্যে একটা সাবজেক্ট এবং ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে। তো primarily clauses are divided into two categories, that is independent clause or some says principal clause, and the other is subordinate clause or dependent clause. Independent clause or principal clause, and second is dependent clause or subordinate clause. Now the subordinate clause always functions like parts of speech. হয় তারা নাউন, না হলে অ্যাডজেক্টিভ, না হলে তারা অ্যাডভার্ব, কোনো না কোনো পার্টস অফ স্পিচের মতো সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু কাজ করতে থাকে। অ্যান্ড ডিপেন্ডিং অন হাউ দে ফাংশন ইন এ সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজেস আর ডিভাইডেড ইন্টু থ্রি ক্যাটেগরিজ। কেমনভাবে তারা সেন্টেন্সের মধ্যে কাজ করে এটার উপরে নির্ভর করে এই সাবঅর্ডিনেট ক্লজকে মনে রাখতে হবে। প্রিন্সিপাল ক্লজের শ্রেণীবিভাগ কিন্তু এখানে হচ্ছে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শ্রেণীবিভাগ হচ্ছে না, শ্রেণীবিভাগ হচ্ছে কেবল সাবঅর্ডিনেট ক্লজে। কারণ সাবঅর্ডিনেট ক্লজ পার্টস অফ স্পিচের মতো কাজ করছে, যে পার্টস অফ স্পিচের মতো কাজ করছে সেন্টেন্সের মধ্যে তার উপর ডিপেন্ড করে তাদেরকে মেনলি তিনটে ক্যাটেগরিজে এখানে ভাগ করা হয়েছে। তোমরা দেখো এখানে অ্যাডজেক্টিভ ক্লজ, adverbial clause and noun clause. I repeat, adjective clause, adverbial clause and noun clause. And phrases, যেটা আগের লেসনে আমরা আলোচনা করেছি, phrases are also divided into the same three categories. Adjective phrases, adverbial phrases and noun phrases, they are also divided into the same three categories. But you know, phrases, in phrase there is no subject verb combination. তো সাইড বাই সাইড আমরা এই ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব এক এক করে, ওয়ান বাই ওয়ান উইল কাম টু দ্য পয়েন্ট। ফার্স্ট, before we do that, we must have idea about three parts of speech, that is adjective, adverb and noun. কারণ অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন এই তিনটে সম্পর্কে যার ধারণা নেই সে এই ডিভিশনসগুলো তেমনভাবে বুঝতে পারবে না। এই জন্য এই তিনটে পার্টস অফ স্পিচ সবারই জানা উচিত, কিন্তু তবুও আরেকবার আমি তোমাকে মনে করে দিতে চাই, অ্যাডজেক্টিভস হলো সেই সমস্ত ওয়ার্ডস যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে বা বর্ণনা করে। অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ডস যেটা কোনো অ্যাডজেক্টিভকে, ভার্বকে অথবা অপর কোনো অ্যাডভার্বকে ডেসক্রাইব করে বা বর্ণনা করে। আর নাউন তো তোমরা জানো, কোনো কিছু নাম ইন্ডিকেট করলে সেটা হলো নাউন। এই তিনটে পার্টস অফ স্পিচ আমরা এখান থেকে মনে রাখতে হবে মানে খুব ভালো করে। এবারে প্রথমে আমরা আসছি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হিসেবে অ্যাডজেক্টিভ। এখন তোমরা এই এক্সাম্পলগুলো আমরা যদি ভালো করে দেখি, লুক অ্যাট দ্য ফার্স্ট
example, the boy wears red shirt. In the second, the boy in the red shirt won the gold medal. The boy in the red shirt won the gold medal. And 3 নম্বরে, the boy who is in the red shirt won the gold medal. Boys, if you look at these 3 sentences, you will notice red in the first sentence, you see, and in the red shirt in the second sentence, and who is in the red shirt in the third sentence. All 3, they all are describing the noun the boy. সবাই কিন্তু দ্য বয় এই নাউনটাকে ডেসক্রাইব করছে। তাহলে এই 3টেই চরিত্রগতভাবে কি? এই 3টে চরিত্রগতভাবে অ্যাডজেক্টিভ। এখন যদি স্টেপ বাই স্টেপ আমরা দেখি, রেড এটা একটা ওয়ার্ড, তাই এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আবার দেখো, ইন দ্য রেড শার্ট, এটা অ্যাডজেক্টিভ তো অবশ্যই, কিন্তু এই গ্রুপ অফ ওয়ার্ডসটা ক্লজ না ফ্রেজ, এটা আমি একটু কনফিউজড হচ্ছি। হঠাৎ আমার মনে পড়লো যে যদি ক্লজ হয় তাহলে তার মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে, কিন্তু এখানে কি আছে? ইন দ্য রেড শার্ট, নো সাবজেক্ট নো ভার্ব। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্রেজ। কী ধরনের ফ্রেজ? অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অগেন ইন দ্য লাস্ট এক্সাম্পল, হু ইজ ইন দ্য রেড শার্ট, হু ইজ ইন দ্য রেড শার্ট, এই পুরো অংশটা আমি যদি লক্ষ্য করি, এ তো অ্যাডজেক্টিভ অবশ্যই, কিন্তু এর মধ্যে একটা সাবজেক্ট আছে হু, অ্যান্ড একটা ভার্ব আছে ফাইনাইট ইজ। তাহলে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন এখানে বর্তমান। তাহলে এটা অ্যাডজেক্টিভ কি? এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ যখন একটা ওয়ার্ড করছে তখন সেটা ওয়ার্ড হিসেবে অ্যাডজেক্টিভ। গ্রুপ অফ ওয়ার্ডস যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কিন্তু তাতে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই, তখন সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর গ্রুপ অফ ওয়ার্ডস যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কিন্তু তাতে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, তখন সেটা হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ক্লজের সঙ্গে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা এমনি সাধারণভাবে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ কি তফাৎ, এখান থেকে আমরা পরিষ্কারভাবে সেটা বুঝতে পারলাম। এখন আমরা বিস্তারিতভাবে ইন ডিটেলস অ্যাডজেক্টিভ ক্লজের উপরে কিছু ধারণা নেব। অ্যাডজেক্টিভ clauses generally begins with who, which, that, whom। এই সমস্ত একে বলে রিলেটিভ প্রোনাউন। এগুলো প্রকৃতপক্ষে তোমাদেরকে একটু বলি, এরা প্রকৃতপক্ষে এক ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশনস, যারা একাধারে প্রোনাউন এবং কনজাংশনের মতো কাজ করে বলে, আই রিপিট, এরা একসঙ্গে প্রোনাউন এবং কনজাংশনের মতো কাজ করে বলে এইগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এই সমস্ত রিলেটিভ প্রোনাউন যারা প্রকৃতপক্ষে কোঅর্ডিনেটিং কনজাংশন বা ধরতে পারো সাধারণভাবে কনজাংশন, সেইগুলো দিয়ে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ক্লজগুলো শুরু হচ্ছে। এবং কোনগুলো সেই সমস্ত কনজাংশন যেগুলো আমরা হচ্ছে হু, হুইচ, দ্যাট, হুম, এবং কোনো ক্ষেত্রে ওয়াই, ওয়েন, ওয়্যার, এগুলো দিয়েও আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু শুরু হতে পারে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে একটু ভালো করে বুঝতে পারবে। দেখো, ফার্স্ট এক্সাম্পল, this book that I read last week is lost। এখানে সাদা যে অংশটা আছে that I read last week, এই অংশটা, এটা এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? দ্য বুককে কোয়ালিফাই করছে। ওই বইটা যেটা গত সপ্তাহে আমি পড়েছি ইজ লস্ট।
তাহলে আসল মেন মানে ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ যাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটা হয়ে গেল দ্য বুক ইজ লস্ট। আর ওই বুকটাকে ডেসক্রাইব করার জন্যে মাঝখানে দেখো একটা ক্লজ ইনসার্ট হয়ে গেছে, ওই গ্রিনের মধ্যে হোয়াইটটা ইনসার্ট হয়ে গেছে, ওই অংশটুকুনি দ্যাট আই রেড লাস্ট উইক, যেটা আমি গত সপ্তাহে পড়েছি, এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা এই বুক, দিস বুক, এই নাউনটাকে কোয়ালিফাই করছে, একে বর্ণনা করছে। তাহলে কোনো ক্লজ যদি নাউনকে বর্ণনা করছে তাহলে অবশ্যই সেটা কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। তো ইকুয়ালি দেখো নেক্সট এক্সাম্পল, মাই গ্র্যান্ডফাদার হু ফট ইন দ্য ওয়ার স্টিল রিমেম্বার্স ইট ক্লিয়ারলি। সো হু ফট ইন দ্য ওয়ার, হু ফট ইন দ্য ওয়ার এইটা গ্র্যান্ডফাদারকে কোয়ালিফাই করছে। অ্যান্ড উইন্টার ইজ দ্য টাইম অফ দ্য ইয়ার হুইচ আই এনজয় দ্য মোস্ট। সো হুইচ আই এনজয় দ্য মোস্ট কাকে কোয়ালিফাই করছে? টাইম অফ দ্য ইয়ারকে কোয়ালিফাই করছে। তাহলে নাউনকে কোয়ালিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেল। মাই কাজিন হুম ইউ নো হ্যাজ গট আ জব ইন দ্য পোস্ট অফিস। আমার কাজিন যাকে তুমি জানো সে পোস্ট অফিসে একটা চাকরি পেয়েছে। তাহলে দেখো মাই কাজিন হ্যাজ গট আ জব ইন দ্য পোস্ট অফিস, এই গ্রিন পার্টটা হয়ে গেল তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ। আর এই মাই কাজিনকে ডেসক্রাইব করছে যে ক্লজটা হুম ইউ নো, যাকে তুমি চেনো, এইটুকুনিটা কিন্তু তোমার হয়ে গেল কি ক্লজ? হয়ে গেল সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। দে আর গোয়িং ফর মুভি হুজ মেন অ্যাক্টর ইজ মাই সান। তারা এমন একটা ছবি দেখতে যাচ্ছে যার প্রধান চরিত্রে অভিনেতা আমার ছেলে। তো এখানে মুভিটাকে ডেসক্রাইব করছে হুজ মেন অ্যাক্টর ইজ মাই সন। ইকুয়ালি দেখো এখানে ওয়াই, হোয়ার এবং ওয়েন দিয়েও কিছু কিছু অ্যাডজেক্টিভ, এগুলো খুব একটা প্রচলিত নয় কিন্তু জেনে রাখতে হবে। মাই বার্থডে ইজ দ্য রিজন হোয়াই উই মাস্ট সেলিব্রেট। সো হোয়াই উই মাস্ট সেলিব্রেট, এটা এই রিজনটাকে কোয়ালিফাই করছে, রিজন একটা নাউন। আবার আই ওয়াক টু দ্য পার্ক ওয়্যার আই লাইক টু রিড মাই বুক। আমি ওই পার্কে গেলাম যেখানে আমি বই পড়তে পছন্দ করি, যেখানে বসে হয়তো আমি বইটা পড়ি। তো এই ওয়্যার আই লাইক টু রিড মাই বুক, এই পুরো অংশটা কিন্তু কোনটাকে কোয়ালিফাই করছে? এই দ্য পার্ক, এই নাউনটাকে কোয়ালিফাই করছে। তাহলে এটাও হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। অনেকে মনে করতে পারে যে ওয়াই দিয়ে বা ওয়্যার দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে হতে পারে, ওগুলো হয়তো অন্য ধরনের ক্লজ। না, কারণ তারা যতক্ষণ পর্যন্ত কোনো নাউনকে কোয়ালিফাই করবে তারা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে। সানডে ওয়াজ দ্য ডে ওয়েন আই মেট হার। সেই দিনটা ছিল রোববার যেদিন আমি তার সাথে আমার দেখা হয়েছিল। সো ওয়েন আই মেট হার, এই ক্লজটুকুনি কাকে কোয়ালিফাই করছে? দ্য ডে, দ্য ডেকে কোয়ালিফাই করছে। দেখো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। all the underlined words above are called relative pronoun। এই যে উপরে দেখো আন্ডারলাইন যে ওয়ার্ডসগুলো আছে, যেমন দ্যাট, হু, হুইচ, হোম, এগুলো সবগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলছি, বিকজ দে ফাংশন লাইক বোথ প্রোনাউন্স অ্যান্ড কনজাংশনস। আমি একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি। বিকজ দে ফাংশনস, দেখো বিকজ দে ফাংশন লাইক বোথ প্রোনাউনের মতো কাজ করছে, আবার কনজাংশনের মতো কাজ করছে। একই সাথে প্রোনাউন এবং কনজাংশনের মতো কাজ করছে বলে তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। তাদেরকে আমরা কি বলছি? রিলেটিভ প্রোনাউন বলছি। নেক্সট আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ ফ্রেজ এই সেকশানে চলে আসব। একই রকমভাবে লক্ষ্য করো, তিনটে বাক্য এখানে দেওয়া আছে।
I'll call you tomorrow. Second, I'll call you on Sunday evening. Third, I'll call you when I reach Delhi. সমস্ত সেন্টেন্সে প্রথম থেকে লক্ষ্য করো এই টুমরোটা, সরি, এই টুমরোটা এখানে সেকেন্ড সেন্টেন্সে অন সানডে ইভিনিং এবং থার্ড সেন্টেন্সে ওয়েন আই রিচ দিল্লি, সবগুলো কি কাজ করছে এখানে? এই কল ভার্বের অ্যাডভার্ব হিসেবে তারা কাজ করছে। আই উইল কল, তো কখন কল করব? টুমরো। তাহলে কলের টাইম বলছে, আই উইল কল অন সানডে ইভিনিং, এটাতেও কলটা কখন করব সেই সময়টাকে বলা হচ্ছে। থার্ড সেন্টেন্সে লক্ষ্য করো, আই উইল কল ইউ ওয়েন আই রিচ দিল্লি, নট বিফোর দ্যাট অর আফটার দ্যাট, যখন আমি দিল্লিতে পৌঁছবো তখনই আমি তোমাকে ফোন করব। তাহলে এটাও কোন সময় কল করা হবে তার সময়কে বলছে। তাহলে তিনটে সেন্টেন্স, এই তিনটে যে আন্ডারলাইন পার্ট, এরা কিন্তু সবাই এই ভার্বটা, কল ভার্বটা যে সংগঠিত হয়েছে ওর টাইমটা বা ওর সময়টাকে ইন্ডিকেট করছে, ডেসক্রাইব করছে, ওর টাইমটাকে ডিসক্রাইব করছে। তাহলে এর কিসের মতো কাজ করছে? এর এখানে অ্যাডভার্বের মতো কাজ করছে। তাহলে আমি এক কথায় বলতে পারি টুমরো, অন সানডে ইভিনিং অ্যান্ড ওয়েন আই রিচ দিল্লি, এর প্রত্যেকটাই কিন্তু কিসের এক্সাম্পল? দে অল আর অ্যাডভার্বস, দে অল আর অ্যাডভার্বস। এখন আলাদা করে বলতে গেলে টুমরোটা যেহেতু একটা সিঙ্গেল ওয়ার্ডস, এটাকে আমি বলছি অ্যাডভার্ব ওয়ার্ড। অন সানডে ইভিনিং, এটাতে কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই, তথাপি এটা অ্যাডভার্বের মতো কাজ করেছে, তাহলে আমি এটাকে বলছি অ্যাডভার্ব ফ্রেজ। দেখে নাও। আবার ওয়েন আই রিচ দিল্লি, ওয়েন আই রিচ দিল্লি, এটাতে কিন্তু সাবজেক্ট ভার্ব কম্বিনেশন রয়েছে, যে কারণে এটাকে আমি অ্যাডভার্ব তো বলছি। অ্যাডভার্ব কি? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখো, এটা হয়ে গেল অ্যাডভার্ব, এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ, এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। ডিফারেন্স কি? ওয়ার্ড তো একটা সিঙ্গেল ওয়ার্ড যেটা অ্যাডভার্বের মতো কাজ করছে। অ্যাডভার্ব ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডভার্বের মতো কাজ করেছে, কিন্তু সেখানে কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই। গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডভার্বের মতো কাজ করেছে কিন্তু সাবজেক্ট ভার্ব কম্বিনেশন নেই, তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ। আবার গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডভার্বের মতো কাজ করেছে কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে, সাবজেক্ট আই এবং ভার্ব হচ্ছে রিচ, সুতরাং এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এই তিনটের মধ্যে যে ডিফারেন্স, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। নেক্সট আমরা বিস্তারিতভাবে অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে এবারে জানব। অ্যাডভার্বিয়াল ক্লজগুলো তোমাদেরকে আমি একটু বলি। অ্যাডভার্বের একটা কাজ হলো এরা এই ভার্বের অ্যাকশানকে বর্ণনা করা, অর্থাৎ ভার্বটা কখন হলো, কোথায় হলো, কিভাবে হলো, কেন হলো ইত্যাদি। এখন অ্যাডভার্বিয়াল ক্লজগুলির একটা বৈশিষ্ট্য হলো এরা প্রিন্সিপাল ক্লজের বা মেন ক্লজের যে ভার্ব, ফাইনাইট ভার্ব, তাকে এরা বর্ণনা করে। তাহলে সমস্ত অ্যাডভার্বিয়াল ক্লজ প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব তাকে বর্ণনা করে, ওই ভার্ব সম্পর্কে তথ্য দেয় বা তাকে বর্ণনা করে, তার বিভিন্ন রিলেশন নিয়ে। তা যেভাবেই সেই ভার্বকে সে বর্ণনা করে, অ্যাডভার্বিয়াল ক্লজ যেভাবে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে বর্ণনা করে, তার উপর ভিত্তি করে, বা অন্য কথায় বলতে গেলে সেই ভার্বের সাথে অ্যাডভার্বিয়াল ক্লজের যে রিলেশন, তার উপরে ডিপেন্ড করে অ্যাডভার্বিয়াল ক্লজকে আমরা কতগুলো টাইপে ভাগ করি, আমরা কতগুলো টাইপে বা ক্যাটাগরিতে ভাগ করি। এই কিসের উপর
ভার্বের সঙ্গে ওই ক্লজের যে রিলেশন তার উপরে ডিপেন্ড করে। এখন কি কি ধরনের রিলেশন হবে আমরা একটু দেখি যে সেই রিলেশন কত রকমের হতে পারে, বা অন্য কথা বলতে গেলে ঠিক কত ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা দেখতে পাচ্ছি। তো ভার্বের সঙ্গে অ্যাডভার্বিয়াল ক্লজের যে রিলেশনশিপ টু দ্য ভার্ব, এইটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু তাদেরকে নামকরণও একই রকমভাবে করছি। যেমন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, adverbial clause of contrast, adverbial clause of purpose, adverbial clause of comparison and adverbial clause of manners। এই 8টা বিভিন্ন রকমের adverbial clause আছে এবং সেটা 8টা বিভিন্ন ভাবে তারা ভার্বকে বর্ণনা করে বলে এই কিন্তু এতগুলো ভাগে তাদেরকে ভাগ করা হয়েছে। এবার আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ক্যাটাগরিতে আসব এবং দেখব যে কিভাবে কাজ করলে আমরা অ্যাডভার্ব অফ টাইম বলছি, প্লেস বলছি, রিজন বলছি। তো ফার্স্ট আমরা চলে আসব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম এই ক্লজ অ্যাকচুয়ালি ভার্বের কাজের সময়কে বর্ণনা করে, অর্থাৎ ভার্বের যে অ্যাকশন সেটা কোন সময় পারফর্ম হয়েছে সেটা এই ক্লজের দ্বারা বর্ণনা করা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা ভার্বকে ওয়েন দিয়ে প্রশ্ন করলে এই ক্লজ থেকে সেই উত্তরটা পাওয়া যায়। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, তাকে বলা হচ্ছে। এই ক্লজ তৈরি করতে গেলে, এই ক্লজ ফ্রেম করতে গেলে সাধারণত যে সমস্ত কোঅর্ডিনেটিং কনজাংশনস ইউজ করা হয় সেগুলো একটু দেখে নিই আমরা। কনজাংশন যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো when, while, before, after, since, till, until। এছাড়া দু একটা আরও কিছু থাকতে পারে। মূলত এই ধরনের কনজাংশনস বা আমরা বলতে পারি এক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্বস, কারণ তারা একই সঙ্গে কনজাংশনেরও কাজ করছে আবার অ্যাডভার্বেরও কাজ করছে। এই জন্যে অ্যাডভার্বিয়াল ক্লজের আগে আগে যে সমস্ত কনজাংশনস আমরা দেখি সেগুলোকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলতে পারি। যেমন আমরা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমরা বলেছিলাম রিলেটিভ প্রোনাউন, আমরা এই সমস্ত অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে এই সমস্ত কনজাংশনগুলোকে কি বলতে পারি? রিলেটিভ অ্যাডভার্ব। তো কোন কোন রিলেটিভ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমে ব্যবহার করা হয়? when, while, before, after, since, till, until ইত্যাদি। এক্সাম্পল দেখে নেওয়া যাক। as soon as the man saw his wife he ran away। হ্যাঁ, লক্ষ্য করো ফার্স্ট এক্সাম্পলটা, এখানে আন্ডারলাইন করা ক্লজগুলো কিন্তু সব সাবঅর্ডিনেট ক্লজ এবং এখানে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। যে অংশটুকুনি আন্ডারলাইন করা নেই সেগুলো কিন্তু প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমি দেখছি হি র্যান অ্যাওয়ে, এটা কিন্তু আমার হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজের ভার্বটা কোনটা? র্যান। আমি কি বলেছি যে প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব আছে সেই ভার্বকে কোয়ালিফাই করছে বা সেই ভার্বকে ডেসক্রাইব করছে। আর এইখানে তো আরও পার্টিকুলারলি বলেছি সেই ভার্ব কখন সংগঠিত হয়েছে তার টাইমকে বলছে। তো সে যে দৌড়ে পালালো সেটা কখন পালালো? অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান স হিজ ওয়াইফ, যে মুহূর্তে সে তার স্ত্রীকে দেখলো। তাহলে দেখো দ্য হোল ক্লজ, পুরো ক্লজটা অ্যাজ সুন অ্যাজ হি স দ্য ম্যান স হিজ ওয়াইফ, এই পুরো ক্লজটা এই র্যান ভার্বের টাইমটাকে ইন্ডিকেট করছে। এই জন্য এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং অ্যাডভার্বিয়াল কী ধরনের ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ইকুয়ালি প্রত্যেকটাই তোমরা দেখবে বিফোর শি কমপ্লিটেড কুকিং দ্য ভিজিটর হ্যাড লেফট। বাড়িতে অতিথি এসছে, রান্না বান্না হচ্ছে, কিন্তু রান্না কমপ্লিট হওয়ার আগেই অতিথি চলে গেল। সো এখানে দ্য ভিজিটর্স হ্যাড লেফট এই ভার্বটা কখন হয়েছে? তারা চলে গেছে কখন? যে তার রান্না কমপ্লিট